দিনটাই যেন আজকে বিরক্তকর, তার সাথে সময়টাও অসহ্য লাগছে। পার্লার থেকে লোক এসেছে তুরাকে সাজাতে। তুরা পুতুলের মতো বসে আছে আর মহিলাটা যত্ন করে তাকে সাজাচ্ছে। তুরা বাধ্য হয়ে রৌদ্রর বউ হিসেবে নিজেকে সামলাচ্ছে। মাঝে মাঝে চোখ কুঁচকাচ্ছে, ঠোঁট কাঁপছে, ভিতরে অস্থিরতা যেন বাইরে বেরোতে চাইছে। তখন কামড় দেওয়ায় প্রায় রৌদ্র তুরার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তুরা বাঁচার জন্য বলেছে বিয়ে করবে। তুরা বিরক্তির মাঝে অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের অস্বস্তির মিশ্রণ মনে হচ্ছে প্রতিটি মুহূর্তে আর ভারী হয়ে উঠছে। কোনো নারীর চাইবে না যে রৌদ্রর মতো একজন স্বামী হোক। তুরার সামনে রৌদ্র অন্য একটা মেয়েকে ঘনিষ্ঠভাবে স্পর্শ করেছে, আর সেই দৃশ্য দেখেও তুরার মন অজান্তেই উত্তেজিত। ভয় আর বিরক্তির মাঝে দোলাচল করছে কিভাবে সেই মন আবার রৌদ্রর দিকে টান খায় তা সে নিজেও বুঝতে পারছে না। পার্লারের মহিলাটা তুরাকে সাজিয়ে দিয়ে নিজেই বলল, ওয়াও ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার তো আপনার থেকে চোখ ফিরাতেই পারবে না। তুরা বিরক্তি হয়ে উঠল, ঠোঁট কামড়ে আয়নার নিজেকে দেখল। কিছুক্ষণ নিজের রূপ দেখার পর নিজেই থমকে গেল। লাল খাকেরি রঙের লেহেঙ্গা, শরীর ভর্তি গহনা, ভারী মেকআপ, সব মিলিয়ে সত্যি সুন্দর লাগছে। তুরা মনে মনে নিজেকে নিজে ছোট্ট প্রশংসা করল, যদিও রাগ আর অস্থিরতা এখনও ভেতরে জমে আছে। মহিলাটা নিজের ব্যাগে সব কিছু তুলতে লাগলো। যখন ফোন তুলতে যাবে, তুরার চোখ পড়ল মহিলাটার ফোনের দিকে। তুরার সঙ্গে সঙ্গে মহিলাটা বলল, আন্টি, একটা হেল্প করবেন? মহিলাটা মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আসলে আন্টি, আপনার ফোনটা একটু দিতে পারবেন? আমি একটা জায়গায় কল দিতে চাচ্ছিলাম। মহিলাটি কিছুক্ষণ কিছু ভেবে বলল, ওকে নাও। মহিলাটি ফোন এগিয়ে দিল। তুরা রবটের মতো ফোন নিয়ে বাবার নাম্বারে ডায়াল করে কল দিল। কয়েকবার রিং হলো, কিন্তু কেউ ধরল না। তুরা বিরক্তি হয়ে বাড়ির টেবিল ফোনেও কল দিল। সেখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ রিসিভ করলো। তুরা সঙ্গে সঙ্গে বলল, হ্যালো, আমি তুরা বলছি, শুনতে পারছো কেউ? অপাশ থেকে রোশনি খানের কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা যেন উৎকণ্ঠায় কাঁপছে। হ্যাঁ তুরা, আমি তোর চাচি, তুই ঠিক আছিস তো? তোরা এখন কোথায় আর রৌদ্র কোথায়? তুরা চোখ ভরে উঠল অশ্রুতে, গলায় কাঁপুনি আর নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে তাড়াহুড়োয়। হ্যাঁ চাচি, আমি ঠিক আছি। চাচি, আমাকে বাঁচাও। আমি রৌদ্র ভাইয়াকে বিয়ে করব না। আমাকে জোর করে বিয়ে করছে, প্লিজ আমাকে বাঁচাও। অপাশ থেকে রোশনি খানের কণ্ঠটা ভীষণ চিন্তিত হয়ে উঠল। কি বলছিস? রৌদ্র তোর পাশে আছে, একটু ওর কাছে দে, আমি কথা বলবো। তুরা ডুগরে কেঁদে উঠল, গলার স্বর কেঁপে যাচ্ছে ভয় আর অসহায়তায়। না না চাচি, রৌদ্র ভাইয়া জানলে আমার সর্বনাশ করে ফেলবে। তুমি আর বাবাকে, চাচাকে, সবাইকে বলো আমাকে রৌদ্র জোর করে বিয়ে করছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো। রোশনি খানও যেন ফোনের অপর পাশ থেকে কেঁপে উঠলেন। কণ্ঠটা ভারী হয়ে এলো, আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি এখনই তোর চাচাকে বলছি। ঠিক আছে, তুই ভয় পাবি না মা। তুরা আবার কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ পিছন থেকে শক্ত একটা হাত এগিয়ে এসে ফোনটা তুরার হাত থেকে ছিনিয়ে নিল। তুরা চমকে উঠল, বুক ধক ধক করছে। ঘুরে দাঁড়াতেই দেখে রৌদ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক বাঁকা হাসি। তুরা এক ধাপ পিছিয়ে গেল, চোখে আতঙ্ক, মুখে নিঃশব্দ চিৎকার যেন আটকে আছে। রৌদ্র নিজের দিকে তাকিয়ে নাম্বারটা দেখল, হালকা হাসলো, তারপর মুখে একরাশ মিথ্যে আনন্দ নিয়ে ফোনটা কানে ধরে বলল, হাই মম, কেমন আছো? খুব মিস করছো আমাকে, তাই না? ওপাশ থেকে রোশনি খানের গলা প্রায় কাঁপছে রাগে আর অবিশ্বাসে। কে রৌদ্র?
এই রৌদ্র, তোর কি হয়েছে? সমস্যা কি তোর? তুই তুরাকে নিয়ে গেছিস কেন? আবার ওকে জোর করে বিয়েও করছিস, এসবের মানে কি? রৌদ্র রৌশনী খানের কণ্ঠে উদ্বেগ শুনেও এক চুল বদলালো না, বরং আরো গভীরভাবে হাসলো। ঠোঁটের কোণে কৌতুকের রেখা টেনে মিশন গলায় বলল, মম, তোমার ছেলের মনে ধরেছে তুরাকে। মম, আমি তুরাকে চাই, ওকে বিয়ে করছি। এখন থেকে তুরা তোমার আদরের পুত্রবধূ। ওপাশ থেকে রৌশনী খান প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, রৌদ্র বাবা, পাগলামি করিস না। এদিক শিহাব পাগল হয়ে যাচ্ছে, বাবাটা ভালো, তুরাকে নিয়ে চলে আয় প্লিজ। রৌদ্র চোখ আধ বোঝা করে হালকা হাসি নিয়ে উত্তর দিল, সম্ভব নয় মম। তোমার ছেলে যেই জিনিস একবার নিয়ে আসে সেই জিনিস ফেরত দেওয়ার মানেই হয় না। আর শিহাব ওই শালারে বইল ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলতে, আমাদের মাঝে যেন আসে না, না হলে আমি খারাপ হতে এক পাও পিছু পা হব না। রৌদ্র বাবা, দেখ পাগলামি করিস না তুই, শুনছিস? রৌদ্র এবার ঠোঁটের কোণে এক রাশ ব্যঙ্গ নিয়ে বলল, মম, রাখছি, আমার বিয়ের সময় হয়ে গেছে, নিজের খেয়াল রেখো, আর ড্যাডকে আমার কথা জানিয়ে দিও। বাই মম। উম্মা। কথাটা বলেই রৌদ্র ফোনটা টুস করে কেটে দিল। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। সেই হাসিটা কিছুক্ষণ আগে ঠোঁটে খেলছিল তা মিলিয়ে গিয়ে জায়গা নিল একরাশ কঠোরতা। চোখে যেন ভয়ঙ্কর ঝড় ঘনীভূত হচ্ছে। সে ধীরে ধীরে পার্লারের মহিলাটার দিকে এগিয়ে গেল। ঠান্ডা নিয়ন্ত্রণ কণ্ঠে ফোনটা তার হাতে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মহিলাটা কিছু বুঝে ওঠার আগে রৌদ্র চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে এক মুহূর্তেও দেরি করল না। মাথা নিচু করে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু তোরা আর রৌদ্র। একটা ভারী নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। রৌদ্রর চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, আকর্ষণ আর জেদ মিশে এক হয়ে আসে। মুহূর্তে সে চোখ পাকিয়ে তোরার দিকে তাকালো। সেই চাহনিটা এতটাই ভয়ঙ্কর যেন কোনো দগ্ধ অগ্নিকণা নিঃশব্দের সামনে ছুটে আসছে। তোরা স্থির হয়ে গেল। বুকের ভেতর ধরফারানি এমন জোরে বাজছে যেন চারপাশ শুনে ফেলবে। রৌদ্র ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে আঘাত করছে মেঝেতে। তোরা এক ধাপ করে করে পিছাতে লাগলো। ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে তার। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে গিয়ে ঠেকে পিছনের আর কোনো জায়গা নাই। রৌদ্র মুহূর্তে এসে তোরাকে দেওয়াল আর নিজের দুই হাতের মাঝে বন্দি করে ফেলল। দেওয়ালের ঠান্ডা ছোঁয়া আর রৌদ্রর শরীরের উষ্ণতা মিলে মিশে তোরার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। রৌদ্রর গরম নিঃশ্বাস তোরার মুখ ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোম কেঁপে উঠছে তার। রৌদ্র চোখ থেমে আছে তোরার ঠোঁটে, সেই কাপা ঠোঁটের পাশে ছোট্ট তিলটা যেন তার ধৈর্য নিয়ে খেলা করছে। তার বুকের ভেতর অস্থিরতা কাজ করছে। ইচ্ছে করছে ওই ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিতে। কিন্তু রৌদ্র বিয়ের আগে তোরাকে গভীরভাবে ছুটে চায় না। রৌদ্র কোনোভাবে নিজেকে সংযত রাখলো। মুখটা তোরার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস স্বরে বলল, জানেমান, চোখ খুল। এইভাবে চোখ বন্ধ রাখলে আমি কিন্তু গভীরভাবে ছুঁয়ে দিব। তোরা চমকে উঠল, পিলপিল করে চোখ মেলল। আর চোখ খোলার সাথে সাথে রৌদ্র সেই নেশাগ্রস্ত দৃষ্টির দু চোখে জোড়া পড়ল তোরার চোখে। চোখে চোখ পড়তে মুহূর্তের মধ্যে রৌদ্রর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে তোরার দিকে ঝুঁকে এলো, নাক প্রায় বরাবর ছুঁয়ে যাবে। কণ্ঠ মিশে গেল অদ্ভুত এক মাত কথা। ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন বলতো? তোকে এত সুন্দর হতে কে বলেছে? তুই জানিস তোর এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে করে তোর ওপরের সৌন্দর্যের সঙ্গে ভিতরের সৌন্দর্যটাও নিজের করে নিতে। তোরা কিছুই বলে না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রৌদ্রর দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে আগুন, ঘৃণা, রাগ
সব মিলেমিশে যেন তার বুকের ভেতর তাবুত করছে। যদি আজ সামর্থ্য থাকতো তাহলে সেই মুহূর্তে রৌদ্রকে ঠাসিয়ে একের পর এক থাপ্পড় দিত, কিন্তু না, আজ সে বাধা। কারণ সে জানে রৌদ্র যদি এখন খেপে যায় তাহলে সে নারী হয়ে আর রক্ষা পাবে না। এই মানুষটা এক পাও পিছিয়ে যাবে না। তুরার কলঙ্ক করতে তার গায়ে নতুন এক দাগ আর কেউ দ্বিধা করবে না। রৌদ্র তুরাকে কিছু না বলতে দেখে এক ঝটকায় তুরার কোমর চেপে ধরে একদম কাছে এনে ফেলল। তুরা চমকে উঠে পড়ল, বুক ধুক পুক করা শুরু করলো। ইচ্ছে করছে এই রৌদ্রকে মরিচের গুঁড়ার পানিতে ডুবিয়ে মারতে। রৌদ্র তুরার মুখের দিকে তাকিয়ে থাকলো। তুরার চোখ, সেই পাপড়ি ঠোঁট, সব কিছু যেন রৌদ্রকে খুব টানছে। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীতে যেন এখন রৌদ্রর ধৈর্যের পরীক্ষা হচ্ছে। রৌদ্র আর নিজেকে ঠিক রাখতে পারল না। এক ঝটকায় তুরার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। তুরা চোখ বড় বড় করে রৌদ্রর কাছে থেকে আসতে চাইল, কিন্তু রৌদ্র আরও শক্ত করে চেপে ধরল। রৌদ্র পাগলের মতো তাবুত চালিয়ে যাচ্ছে তুরার ঠোঁটে। গম্ভীর চুম্বন আর সাথে কামড়ের পর কামড়, সব মিলিয়ে যেন তুরার ঠোঁট জুড়াই এক রৌদ্রর মনের সুখ হয়ে দাঁড়িয়েছে। পাক্কা 5 মিনিটের পর রৌদ্র তুরার ঠোঁট ছাড়ল আর তুরার সাথে সাথে হেলিয়ে পড়ল। রৌদ্র চমকে উঠে তুরার গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই জান, কি হয়েছে? এইভাবে ঘুমিয়ে পড়লি কেন? এই জান, চোখ খোল। কিন্তু তুরা কোনো সারা শব্দ নেই, একদম স্টেড হয়ে চোখ বন্ধ করে আসে। রৌদ্রের আর বোঝার বাকি নেই তুরা যে সেন্স হারিয়ে ফেলেছে। মুহূর্তে রৌদ্র লম্বা শ্বাস নিয়ে চোখে উত্তেজিত ঝিলিক নিয়ে বলল, জান, তুই আমার এই সামান্য এই স্পর্শই সামলাতে পারলি না? তাহলে যখন গভীরভাবে স্পর্শ করব তখন তো তোকে খুঁজেও পাওয়া যাবে না। আর রৌদ্র, তুই কার মায়ায় পড়লি? এই তো তোর একটু উষ্ণই সেন্স হারিয়ে ফেলেছে, তাহলে তোকে কিভাবে সামলাবে? দিস ইজ নট অ্যাওয়ার্ড। খান বাড়ির ঘর জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। রৌশনী খানের মুখে রৌদ্র আর তুরার বিয়ের খবরটা যেন সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। আনোয়ার খান বারবার ফোনে কথা বলছেন, থানার অফিসারদের তাগাদা দিচ্ছেন, তবু কোনো খোঁজ মিলছে না তাদের। রৌশনী খান কপালের পাশে হাত রেখে চুপচাপ বসে আছেন, মুখে কষ্ট আর উদ্বেগের ছাপ। ঘরের বাতাস ভারী হয়ে আসে, সবাই জানে রৌদ্র কিছু না কিছু বড় ভুল করছে, কিন্তু কেউ তার নাগাল পাচ্ছে না। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে শিহাব ভেতরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখের ভিতর ঘুমহীনতার দাগ, যেন অনেকটা ভেবে এসেছে কিছু বলবে। ঘরের সবাই তাকায় তার দিকে। রৌশনী খান, আনোয়ার খান, আশিক খান, সবাই অবাক হয়, আবার এরকম অস্বস্তিও অনুভব করে। শিহাব এগিয়ে গিয়ে কোনো কথা না বলে সরাসরি আশিক খানের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ কাঁপছে, তবু সে ধীরভাবে বলে ওঠে, আঙ্কেল প্লিজ, আপনারা রৌদ্রকে বোঝান, সে যেন তুরাকে দিয়ে যায়। আমি কথা দিচ্ছি, রৌদ্র দিয়ে গেলেই আমি তুরাকে বিয়ে করব। শুধু আপনারা একটা বার বোঝান রৌদ্রকে। শিহাবের কথা শেষ হতেই ঘরের ভেতর আবারও নীরবতা নেমে আসে। রৌশনী খান মাথা তুলে তাকান, চোখের কোণে জল টলমল করে। আনোয়ার খান গভীর নিঃশ্বাস ফেললেন। মনে হয় যেন বুকের ভেতর রাগ, দুঃখ, হতাশা সব একসাথে জড়ো হয়েছে। আশিক খান শিহাবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে হচ্ছে ভেতরে যেন প্রচণ্ড ঝড় বইছে। রৌশনী খান শিহাবের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেললেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল কঠোর বাস্তবতার ভার। ধীরে ধীরে বললেন, বাবা, তুরা আর রৌদ্রর বিয়ে রৌদ্র কোনোভাবেই তুরাকে আনবে না। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো শিহাবের বুকের ভেতর। মুহূর্তে তার চারপাশে পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। মাথার ভেতর শব্দ থেমে গেল, শুধু কানে ভেতর নিজের হৃদস্পন্দনের ধম্বনি বাজতে থাকলো।
বুকের গভীরে এক অসহ্য ব্যথা জেগে উঠল। একটা ব্যথা যা ভাষার প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, আন্টি প্লিজ আপনি রৌদ্রকে বোঝান, আমি তুরাকে চাই। আন্টি তুরা আমার বহু দিনের সব পছন্দ, অর্থাৎ আমার ভালোবাসা। ওরে না পাইলে আমি শেষ হয়ে যাব আন্টি। এই কথাগুলো বলেই শিহাব হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল। তার দুই হাত মুঠো হয়ে গেল, চোখ থেকে টলমল করে অশ্রু গড়িয়ে পড়ছে। সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ছেলেরা নাকি কাঁদে না, এই কথাটা যেন আজ মিথ্যা প্রমাণ করে দিচ্ছে শিহাব। চোখে তার অসহায়তা, বুকে তার হারিয়ে ফেলার যন্ত্রণা। কখন যে সে তুরাকে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। কিন্তু আজ যখন তুরাকে হারিয়ে ফেলেছে তখন তার মনে হচ্ছে যেন নিজের সমস্ত পৃথিবীটাই ভেঙে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। শিহাবের সেই অসহায় ভাঙা চেহারা দেখে খান বাড়ির সবার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। এতটা যন্ত্রণায় এক তরুণ মানুষকে কাঁদতে দেখা সত্যি সহ্য হচ্ছে না কারোর। রৌশনী খান নিজের আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন, চোখে তার অনুশোচনা, মুখে কষ্টের রেখা। তার বুক কেঁপে উঠছে কান্নার দমে। ঘরের বাতাস ভারী হয়ে আসে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু রৌশনী কান্না আর শিহাবের দম বন্ধ করে রাখা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আশিক খান ধীরে ধীরে এগিয়ে এসে শিহাবের পাশে বসে পড়লেন। তিনি নিজের হাতে বাড়িয়ে শিহাবের দু কাঁধে রাখলেন। তারপর দীর্ঘ কণ্ঠে কিন্তু কষ্ট ভরা চোখে বললেন, বাবা শিহাব, আমরা সত্যি তোমার কাছে লজ্জিত। আমরা জানতাম না রৌদ্র এত বড় একটা কাজ করবে। তুমি প্লিজ আমাদের ওপর রাগ কইরো না, হয়তো ভাগ্যের এইটা লেখা ছিল। কথাগুলো বলার সময় আশিক খানের চোখের কোণে জল টলমল করছিল। তিনি এক মুহূর্তের জন্যও সাহস পাচ্ছিলেন না শিহাবের চোখে তাকাতে, কারণ সেখানে ছিল এক ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি, আর ছিল এমন এক ভালোবাসার ব্যথা যা তারা কেউ ফিরিয়ে দিতে পারবে না। রৌশনী খান কান্নার মাঝেও শিহাবের দিকে তাকিয়ে মাথা নেড়ে শুধু বললেন, বাবা, আমরা বুঝতে পারিনি রৌদ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি বাবা মনে কষ্ট নিও না। শিহাব ধীরে ধীরে কাপা হাতে চোখে জল মুছে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন আর কান্না নেই, সেখানে এক অদম্য জেদ, এক পুড়ে যাওয়া ভালোবাসার তীব্র শপথ চলছে। সে চারপাশে তাকালো, সবাইয়ের চোখে চোখ রেখে ধীর গলায় বলল, আমার কারোর ওপর রাগ নেই, তবে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, আমি তোরাকে ছাড়তে পারবো না। আমি তোরাকে খুঁজে বের করব। আমি নিশ্চিত তোরা ভালো নেই। আমি থাকতে আমার তোরার কিছু হতে দেব না। যদি ওই রৌদ্র পাতলায়ও তোরাকে রাখে তবু আমি ওকে খুঁজে বের করব। আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তাকে খুঁজে বের করব। যদি ওকে পেতে হলে আমার রৌদ্রর সাথে লড়তেও হয় তাহলে আমি লড়ব। ভালোবাসার শক্তি দিয়ে লড়ব, হয় জয় হব নয় ক্ষয় হব, তবু আমি হাল ছাড়ব না। আমার নিঃশ্বাস থাকা অবধি তোরাকে ছাড়ব না, কখনোই না, কোনো দিনও না। শেষে শিহাব ধীরে ধীরে মুখে অর্ধেক অর্ধেক কথা আক্ষেপ নিয়ে চোখে জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব যেতেই বাড়ির ঘরে ফের নেমে এলো নীরবতার গভীরতা। সবাই যেন তার ছেলের মতোই বেদনার সঙ্গে সম্পর্কিত, কিন্তু কিছু বলতে পারছে না। মুহূর্তের মধ্যে আশিক খান নিজেকে আর ধরে রাখতে পারলেন না, হঠাৎ কাঁদতে শুরু করলেন। চোখে জলের তার গলা ধরে আসছে হৃদয়ের ব্যথা। পাশে তনুজা খান এগিয়ে এসে আশিক খানের কাঁদতে থাকা কাঁধে হাত রাখলেন। সহমর্মিতা আর মায়ার ছোঁয়া দিয়ে আশিক খান চোখের জল ভাসিয়ে তাকিয়ে বললেন, ছেলেটা সত্যি কষ্ট পেয়েছে, দেখছো কিভাবে কেঁদে গেল। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর তখনই কাঁদে যখন পৃথিবীর সবচেয়ে বড় আঘাত পায়। আর আজ সেই আঘাতটাই শিহাব পেয়েছে। তনুজা খান শুধু মাথা নেড়ে তার কষ্টের সঙ্গে একরকম মিলে গেলেন। ঘরের ভেতর নীরবতা আবারও ঘিরে ধরল, শুধু বেদনাই বাকি। আর প্রত্যেকের মনে গভীরভাবে বেঁধে রাখা সহমর্মিতা। শিহাব খান বাড়ির বেরিয়ে বাইরে এসে থেমে গেল। সন্ধ্যা হালকা বাতাসে তার চুল উড়ে উঠছে।
চোখ লাল হয়ে আসে কান্নায়। সে ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে তোরার একটা ছবি ভেসে উঠল, তোরার হাসি। সে চেনা চোখের মায়া যেন মুহূর্তেই তার বুকের ভেতর সব আবেগ জাগিয়ে তুলল। গাড়ির সামনে দাঁড়িয়ে সে নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর কাপা কণ্ঠে বলল, তুমি থাকো তোরা, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি তোরা তুমি আমাকেই চাও, ওই রৌদ্রকে না। তুমি চিন্তা করো না, তোমার শিহাব ঠিকই তোমাকে খুঁজে বের করবে। শুধু তুমি আমি গেলে তুমি আমার সাথে এসো, আর আমার বিশ্বাস তুমি আমার সাথে আসবে। আই লাভ ইউ তোরা, লাভ ইউ সো মাচ তোরা। শেষ কথাগুলো বলার সময় শিহাবের কণ্ঠ ভেঙে গেল। চোখের জল আবার গড়িয়ে পড়ল গালে। সেই ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরল, যেন সেই ছবিটার মধ্যেই তার পুরো পৃথিবী, তার ভালোবাসা, তার শান্তি লুকিয়ে আছে। ঠোঁটে হালকা এক হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল গভীর যন্ত্রণা, অশেষ মায়া আর প্রতিজ্ঞা। বাতাসে যেন তোরার নাম ভেসে উঠল, আর শিহাবের বুকের ভেতর প্রতিধ্বনি হলো, আমি তোমায় খুঁজে বের করাবই, যেভাবেই হোক। গল্প নির্লজ্জ ভালোবাসা।